Okay, last class we have been discussed about the adjusting entries. Okay, so there are two types of adjusting entries. One is called prepayments, another is accruals. Accruals. Okay, prepayments also again can be classified into two categories. One is called prepaid expense and another is unearned revenue. Okay, prepaid expense is our asset and unearned revenue is our liability initially. Understand? প্রথমে আমরা কি প্রিপেড ইন্স্যুরেন্সকে আমরা প্রিপেড এক্সপেন্সকে আমরা অ্যাসেট হিসেবে ধরবো, আবার আর্নার্ড রেভিনিউকে প্রথমে কি হিসেবে থাকবে, এটা লায়াবিলিটি হিসেবে থাকবে, তাই না? সো যখন টাইমটা এক্সপায়ার হয়ে যাবে বা একটা সময় অতিক্রান্ত হয়ে যাবে, তখন আমাদের কি প্রিপেড এক্সপেন্সটা কিসে পরিণত হয়ে যাবে? খরচে, এক্সপেন্সে পরিণত হয়ে যাবে। যখন অ্যাসেটটা এক্সপায়ার হয়ে যাবে তখন কিসে পরিণত হয়ে যাবে? খরচে, তাই না? আর লায়াবিলিটিসটা কিসে পরিণত হয়ে যাবে বলেন তো? আর্নার্ড রেভিনিউটা কিসে পরিণত হয়ে যাবে? স্যার আর্নার রেভিনিউটা স্যার আমাদের এতে চলে যাবে স্যার, রেভিনিউর মধ্যে চলে যাবে স্যার। আয়, রাইট, ভেরি গুড, আয় চলে যাবে। সো লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম এই প্রিপেমেন্টসটাই দেখেছিলাম মোস্ট প্রবাবলি। একটা হলো এক্সপেন্স, প্রিপেইড এক্সপেন্স আর হলো আর্নার্ড রেভিনিউ, তাই না? এই দুইটা পার্ট দেখানো শেষ হয়েছিল না? জি স্যার, আর্নার রেভিনিউ পর্যন্ত করেছিলাম আমরা। ওকে, আমরা মোস্ট প্রবাবলি 26 ডেপ্রিসিয়েশন নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? আর্নার্ড রেভিনিউ এটা হয়েছিল। আমরা আজকে অ্যাক্রুয়াল নিয়ে শুরু করব, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, তো লাস্ট ক্লাসে আমরা যেটা করেছিলাম সে আমি একটু সামারি বলে রাখি যে লাস্ট ক্লাসে আমরা প্রিপেইড এক্সপেন্স এন্ড আর্নার্ড রেভিনিউ নিয়ে ডিসকাস করেছিলাম, যেমন প্রিপেমেন্ট নিয়ে ডিসকাস করেছিলাম। সো প্রিপেমেন্টস এর ক্ষেত্রে যেমন প্রিপেড এক্সপেন্স এর ক্ষেত্রে কি কি হতে পারে? এটা হতে পারে আপনার সাপ্লাইজ, এটা হতে পারে প্রিপেড ইন্স্যুরেন্স, এটা হতে পারে আপনার যে কোনো একটা খরচের প্রিপেড, এটা রেন্টের অগ্রিম হতে পারে, এটা হতে পারে আপনার ফিক্সড অ্যাসেট যেটা আপনি কিনেছেন তার টাকাটা আমরা অগ্রিম দিয়ে দিতে পারি, যেটা আমরা আগামী কয়েক বছর ধরে আমরা কি করতে পারবো, এটা আমরা বেনিফিটটা পাবো। সো এইগুলো হতে পারে। আর আমরা অন্য অন্য ক্ষেত্রে যেমন আমরা খরচটা আমরা কি করি, আমরা দেখতে পাচ্ছি বা আপনার খরচ যে পরিণত হয়ে যাচ্ছে এটা আমরা অ্যাকচুয়ালি আমরা এটাকে ডিটারমাইন করতে পারতেছি, বাট যেটা হচ্ছে যেমন ফিক্সড অ্যাসেটের যে খরচটা আমরা কি হিসেবে দেখাচ্ছি? ডেপ্রিসিয়েশন হিসেবে দেখাচ্ছি, যেটা আমাদেরকে একটা নন ক্যাশ এক্সপেন্স বা এটাকে বলা হয় ইনভিজিবল এক্সপেন্স। দ্যাট মিনস আপনার খরচ হয়ে যাচ্ছে, আপনি এটা চোখে দেখতে পাচ্ছেন না। যেমন আপনি একটা ফার্নিচার কিনেছেন 1 বছর 10 বছর আগে কিনেছেন, আপনার এটা 1 বছর পরে এটার মূল্য ঠিকই কমে গেছে, বাট আমরা কি করতে পারি না, এটা দেখি নাই। কিন্তু এটা যে মূল্য কমেছে এই খরচটা আমার বিজনেসের জন্য কি দেখাইতে হবে, তো আমরা এটা কি হিসেবে দেখি? ডেপ্রিসিয়েশন হিসেবে আমরা এটাকে ডেপ্রিসিয়েশন খরচ হিসেবে দেখায়, তাই না? তাহলে যখন এই অ্যাসেটটা যখন এটা এক্সপায়ার হয়ে যায় তখন এটা কি ডেপ্রিসিয়েশন হতে 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 এই খরচটা কি হয়ে যাবে, এই অ্যাসেটটা এক্সপায়ার হয়ে যাবে বা এটা নিঃশেষ হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? তার মানে এরকম করে আপনার মেশিনারিজ, তারপরে আপনার ইকুইপমেন্ট, তারপরে আপনার ভেহিকেল হইতে পারে, তারপরে আপনার যে কোনো বিল্ডিং হতে পারে। তো এগুলা কি করে, এই অ্যাসেটগুলো আস্তে আস্তে আপনি কি হয়ে যাবে, একটা নির্দিষ্ট টাইম পরে এটার মেয়াদ শেষ হয়ে যাবে এবং পরে আমাদের এটা কি করতে হবে, রিপ্লেস করতে হবে একটা আর একটা অ্যাসেট দ্বারা রিপ্লেসমেন্ট করতে। সেই জন্য আমরা কি করি, এটাকে আমরা এখানে অ্যাসেটটাকে ডাইরেক্ট ক্রেডিট না করে আমরা কি করতেছি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাকে ক্রেডিট করতেছি, বিকজ এটা দিয়ে একটা ফান্ড তৈরি করা হচ্ছে যাতে এই টাকাটা আমরা একটা ওই নির্দিষ্ট টাইম পরে ওই টাকাটাকে আমরা কি ওই টাকাটা আমরা কি করতে পারি, ওই টাকা দিয়ে আমরা একটা নতুন একটা অ্যাসেট রিপ্লেস করতে পারি। বুঝতে পারছেন? যেমন মনে করেন অন্য অন্য খরচগুলো আপনার বেতন আপনি ক্যাশে দিচ্ছেন, আপনি যে কোনো এক্সপেন্সের টাকাটা আপনি ক্যাশে দিচ্ছেন, বাট আপনি যখন ডেপ্রিসিয়েশনের টাকাটা আমরা ঠিকই ইনকাম স্টেটমেন্টে খরচ হিসেবে দেখাচ্ছি, বাট এটা কোনো ক্যাশ এক্সপেন্স না, এটা কোনো ক্যাশ এক্সপেন্স না। এটা কি ধরনের এক্সপেন্স? নন ক্যাশ এক্সপেন্স। মানে এটা আপনার ক্যাশ যাচ্ছে না, বাট আমার আয় থেকে ব্যয় দেখানো হচ্ছে, ব্যয় ম্যাচ করে ফেলতেছি।
আমরা আয় থেকে ব্যয়টা ম্যাচ করে ফেলতেছি, যেমন ম্যাচিং প্রিন্সিপাল অনুযায়ী। বাট এই টাকাটা আমাদের যে আমি যে কম দেখাচ্ছি, কিন্তু এই টাকাটা কি কোথায় যাচ্ছে? এই টাকাটা কিন্তু আপনার আর একটা ফান্ডে যাচ্ছে। আর একটা ফান্ডে মানে এটাকে বলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এটার দ্বারা আমি পরে কি করব, ওইটার দ্বারা আমরা রিপ্লেস করতে পারবো। বুঝতে পারছেন? লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত আলোচনা করেছি। এখন আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হলো অ্যাকুরালস। অ্যাকুরালস মানে কি? অ্যাকুরালস মানে হলো বকেয়া, তাই না? জি স্যার। ওকে, অ্যাকুরালস মানে হলো বকেয়া। বকেয়া হলো এটা, যেমন আমাদের এর আগে আমি পড়েছিলাম অগ্রিম, একটা হলো আয়ের অগ্রিম, একটা হলো ব্যয়ের অগ্রিম। ঠিক একই রকম ভাবে আমাদের বকেয়াও দুই রকম, একটা হলো কি আয়ের বকেয়া আর একটা হলো ব্যয়ের বকেয়া। আয়ের অগ্রিম বকেয়া কি বলে? অ্যাক্রুড রেভিনিউ। আর ব্যয়ের বকেয়াকে বলা হয় অ্যাক্রুড এক্সপেন্স। অ্যাক্রুড মানে বকেয়া, একটা আয়ের বকেয়া আর হলো ব্যয়ের বকেয়া। আয়ের বকেয়া কখন হচ্ছে? আয়ের বকেয়া তখনই হচ্ছে যখন আপনি মনে করেন কোনো সার্ভিস দিয়ে দিছেন, বাট তার এগেনস্টে আপনি টাকাটা রিসিভ করেন নাই, মানে ফিউচারে, নিয়ার ফিউচারে আপনি কি করবেন? রিসিভ করবেন। তাহলে ওইটাকে কি বলবো আমরা? আয়ের বকেয়া। তার মানে আয় হয়ে গেছে, টাকাটা আমরা এখন রিসিভ করে নাই, কিন্তু এর এগেনস্টে আমরা কি দেখাচ্ছি? একটা অ্যাসেট দেখাচ্ছি, আর একটা অ্যাসেট। ওই অ্যাসেটের নাম কি? অ্যাকাউন্টস রিসিভেবল। এটা অ্যাকাউন্টসের নাম কি? অ্যাকাউন্টস রিসিভেবল, তাই না? ওকে। আবার ব্যয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা সার্ভিস নিয়ে নিছি, বাট তার এগেনস্টে যেই পেমেন্ট করার কথা ছিল সেটা আমরা এখনো করিনি। করব কখন? একটা পরে করব, তাই না? তাহলে আমাদের কি হচ্ছে? খরচ ঠিকই হয়ে গেছে, বাট এর এগেনস্টে যেই টাকাটা দেওয়ার কথা আমরা এই পর্যন্ত এখনো দেইনি। তাহলে আমার একটা লায়াবিলিটিস কি হচ্ছে? সেই লায়াবিলিটিসটা কি? অ্যাকাউন্টস পেয়েবল বলতে পারেন, বা যে কোনো পেয়েবল। এই পেয়েবলটা কি আমরা ভবিষ্যতে আমরা টাকাটা পরিশোধ করতে হবে। বুঝতে পারছেন? তাহলে আমরা এটা লায়াবিলিটি হিসেবে আমরা, তার মানে কি আমরা আয় দেখাই দিচ্ছি। অ্যাক্রুড রেভিনিউ এক্সপেন্সের ক্ষেত্রে একদিকে আমি আয় দেখাই দিচ্ছি, আর একদিকে আমি অ্যাসেট দেখাচ্ছি, বিকজ এই টাকাটা আমরা ক্যাশে পাইনি। আর একটা কি করতেছি? এক্সপেন্সের ক্ষেত্রে, অ্যাক্রুড এক্সপেন্সের ক্ষেত্রে আমি খরচ দেখাই দিচ্ছি, আর দ্য সেম টাইম আমি কি যে টাকাটা দেইনি সেজন্য আমি এটার লায়াবিলিটিসও দেখাই দিতেছি। বুঝতে পারছেন সবাই? স্যার, নোট পেয়েবল এন্ড অ্যাকাউন্ট পেয়েবল এর মধ্যে ডিফারেন্সটা কি স্যার? ওকে, নোট পেয়েবল আর অ্যাকাউন্টস পেয়েবল এর ডিফারেন্সটা হলো, নোট পেয়েবলে একটা টার্মস এন্ড কন্ডিশন থাকে। টার্মস এন্ড কন্ডিশনটা কি? যে আপনি কত মাসের জন্য আপনার লোনটা আপনাকে দেওয়া হয়েছে, আপনি এই লোনের এগেনস্টে আপনি পার মান্থ বা পার ইয়ার কত টাকা করে ইন্টারেস্ট দিবেন, এবং কত মাস পরে আপনি এই টাকাটা পেমেন্ট করবেন, পরে ফুল টাকাটা পেমেন্ট করবেন, সেটার একটা টার্মস এন্ড কন্ডিশন থাকে। বুঝতে পারছেন? যেটা অ্যাকাউন্টস পেয়েবলে থাকে না। কন্ডিশন থাকলে স্যার নোট পেয়েবল দেবো, আর আদারওয়াইজ অ্যাকাউন্ট হ্যাঁ, পেয়েবল। যদি মনে করেন লেখা আছে নোটস পেয়েবল ইস্যু করে এত মেয়াদি নোট পেয়েবল মেয়াদ থাকে, আবার এত পার্সেন্ট করে ইন্টারেস্ট দিতে হবে, তাহলে তবে ডেফিনেটলি বুঝতে হবে এটা নোট পেয়েবল। আর যদি কিছু লেখা না থাকে, অন অ্যাকাউন্ট লেখা থাকে, তাহলে বুঝতে হবে এটা অ্যাকাউন্টস পেয়েবল। বুঝতে জি স্যার পারছেন? বুঝেছি, জি স্যার বুঝেছি। ওকে, তাহলে আমরা কি বলতেছিলাম? অ্যাক্রুয়ালস নিয়ে কথা বলতেছিলাম। একটা হলো অ্যাক্রুড রেভিনিউ, অ্যাক্রুড এক্সপেন্স। বুঝতে পারছেন? তাহলে সেকেন্ড ক্যাটাগরি অফ অ্যাডজাস্টিং এন্ট্রি ইজ অ্যাক্রুয়াল। Okay, adjusting entries are key, required to record revenues earned and expense incurred in the current period. তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি কেন প্রয়োজন হচ্ছে? রিকোয়ার্ড টু রেকর্ড রেভিনিউ আর্ন, যতটুকু রেভিনিউ আমরা আর্ন করেছি, অর্জন করেছি, সেইটুকু আমরা রেকর্ড করতে হবে। এন্ড যতটুকু আমি এক্সপেন্স ইনকার্ড ইন দা কারেন্ট পিরিয়ড, যতটুকু এক্সপেন্স আমার খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে আপনি কিভাবে বুঝবেন যে আপনার খরচ হয়ে গেছে? সে ফর এক্সাম্পল, মনে করেন আপনার একটা প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানে একজন শ্রমিক বা একজন এমপ্লয়ি, কর্মচারী কাজ করতেছে। তাকে আপনি নিয়োগ দিয়েছেন হলো জানুয়ারি 1 তারিখে। এখন জানুয়ারি 31 তারিখ হয়ে গেছে, আপনি কি করবেন? জানুয়ারি 31 তারিখে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বের করতে হবে, মানে আপনার ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট বের করতে হবে। এখন আপনি তাকে এখনো তো এই টাকাটা, এখনো খরচটা, যে সার্ভিস দিয়েছে 31 তারিখ পর্যন্ত, তার টাকাটা আপনি এখনো টাকাটা দেননি। আপনি মনে করেন দিবেন আগামী মাসের কোন একটা ডেটে দিবেন, বাট আপনার এখনই আপনার কি করা দরকার? একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট করা দরকার। তাহলে আপনি এইটাকে খরচ হিসেবে দেখাবেন কি না দেখাবেন না, কি বলেন? না বলেন, কি খরচ হিসেবে দেখাবেন? স্যার কোশ্চেনটা বুঝিনি স্যার, একবার প্লিজ। এটা হলো, মনে করেন একজন কর্মচারী আপনার বিজনেসের, মনে করেন কাজ শুরু করেছে জানুয়ারি 1 তারিখে, জানুয়ারি 31 তারিখ পর্যন্ত সে কাজটা
কাজ করেছে, তাকে বেতন দেওয়ার কথা ছিল 31 তারিখে, কিন্তু আপনি বেতন 31 তারিখে না দিয়ে আপনি ফেব্রুয়ারির কোনো একটা ডেট দেবেন, হয় 15 তারিখ অথবা 20 তারিখ, এই সময় একটা দিবেন। কিন্তু আপনি জানুয়ারি 31 তারিখেই আপনি কি করতে হচ্ছে, আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া করা লাগতেছে। এখন জি স্যার। আপনি যে এই বেতনের টাকাটা আপনি খরচ হিসেবে এই মাসে দেখাবেন নাকি দেখাবেন না, সেটা স্যার বলুন। এটা দেখানো কারণ লাগবে, আমরা তো দেখানো দেখাবো লাগবে, স্যার, আর থাকবে, সাথে লায়াবিলিটিস তো এটা অ্যাড করে দেবো স্যার আমি। হ্যাঁ, দেখানো লাগবে খরচ স্যার। হিসেবে থাকবে এবং লায়াবিলিটিসও থাকবে আমাদের। রাইট, ভেরি গুড। তার মানে কি আমাদের এটাকে এক্সপেন্স হিসেবে, খরচ হিসেবে দেখাতে হবে, কারণ আমি সার্ভিসটা নিয়ে নিছি, টাকা দেই নাই, এই জন্য আমি এটা লায়াবিলিটিস দেখাচ্ছি, বুঝতে পারছেন? এই জন্য এটা বলতেছে আপনার খরচ হয়ে গেছে কিন্তু আমি টাকাটা দেইনি, এই জন্য এটা বলতেছে আপনার এক্সপেন্স ইনকার্ড ইন দা কারেন্ট পিরিয়ড, বুঝতে পারছেন? অ্যাডজাস্টিং ফর অ্যাকুরেসি কি বলছে, ইনক্রিজ বোথ এ ব্যালেন্স শিট এন্ড অ্যান ইনকাম স্টেটমেন্ট অ্যাকাউন্ট। ওকে, যখন আপনি অ্যাকুরেসির জন্য অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিয়ে দিবেন, তখন আপনার কি হবে, both balance sheet item and income statement account দুইটাই কি হবে, বেড়ে যাবে। বলেন তো কিভাবে? জি স্যার। আপনি যখন অ্যাডজাস্টিং এন্ট্রি দিবেন ফর অ্যাকুরেলস এর জন্য, তখন আপনার বোথ ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট অ্যাকাউন্ট বেড়ে যাবে, ইনক্রিজ করবে। এটা কি বলতে পারবেন কিভাবে? নো। স্যার এটা কি এমনটা না স্যার, এই যে আমরা তো অ্যাকাউন্টস পেয়েবল দেখাচ্ছি স্যার আমাদের, হ্যাঁ আমরা কিন্তু পেমেন্ট করি নাই, দ্যাটস মিন হচ্ছে কি আমাদের যে অ্যাকাউন্ট সেটা থেকে কিন্তু টাকা কমছে না কিন্তু এখন ওই স্যার, হ্যাঁ মানে যে আপনার একটা লায়াবিলিটিস বেড়ে যাচ্ছে, যে লায়াবিলিটিস বেড়ে লাইবিলিটিস যাচ্ছে। বেড়ে যাচ্ছে। জি আর কি বাড়তেছে আপনার, যখন আপনার আরেকটা কি অ্যাকাউন্টস রিসিভেবলও বাড়তেছে, জি স্যার। যখন আপনি সার্ভিস দিয়েছেন কিন্তু টাকাটা পান নাই, তাহলে মানে কি আপনার অ্যাকাউন্ট বেড়ে রিসিভেবল যাচ্ছে। বাড়তেছে। তার জি মানে কি এই যে অ্যাকাউন্টস, আপনার অ্যাকাউন্ট রিসিভেবল আর অ্যাকাউন্টস পেয়েবল দুইটাই কি আপনার লায়াবিলিটিস, সরি ব্যালেন্স শিট আইটেম, তাই না? মানে দুইটাই ব্যালেন্স শিটে যায়, অ্যাসেট। জি জি। একটা হলো অ্যাসেট হলো আপনার অ্যাকাউন্টস রিসিভেবল, আর একটা হলো লায়াবিলিটিস হলো অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে অ্যাসেট লায়াবিলিটিস দুইটাই হলো ব্যালেন্স শিট অ্যাকাউন্ট, তাহলে দুইটাই কি বাড়বে, বুঝতে পারছেন? দুইটাই বাড়তেছে, বুঝতে জি পারছেন? স্যার, জি বুঝেছি। আর ইনকাম স্টেটমেন্ট অ্যাকাউন্ট কোনটা কোনটা, একটা হলো রেভিনিউ আর একটা হলো এক্সপেন্স। এক এক্সপেন্স। ক্ষেত্রে আপনার আয় বাড়তেছে আর এক ক্ষেত্রে আপনার ব্যয়ও বাড়তেছে, এই জন্য এটা বলছে অ্যাডজাস্টিং এন্ট্রি ফর অ্যাকুরেসি এর ক্ষেত্রে যেটা হয়, ইনক্রিজ বোথ এ ব্যালেন্স শিট এন্ড অ্যান ইনকাম স্টেটমেন্ট অ্যাকাউন্ট। ওকে, আপনাদের মনে হয় ব্যালেন্স শিট আর ইনকাম স্টেটমেন্ট অ্যাকাউন্টটা, ইনকাম স্টেটমেন্ট সম্বন্ধে একটু মানে আইডিয়া কম, এই জন্য আপনারা জিনিসটা বুঝতেছেন না। ওকে, ব্যালেন্স শিটটা হলো একটা নির্দিষ্ট দিনের আমার কত টাকা অ্যাসেট, লায়াবিলিটি এবং অনার সিকিউরিটি আছে তার একটা তালিকা, তার একটা লিস্ট, বুঝতে পারছেন? ওই যে আমরা পড়েছি না, অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, মানে টোটাল অ্যাসেটটা কি হচ্ছে, লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি যোগ করলে আমরা টোটাল অ্যাসেটটা পেয়ে যাচ্ছি। ওইটার একটা স্টেটমেন্ট আমরা ব্যালেন্স শিটে করি, বুঝতে পারছেন? আর ইনকাম স্টেটমেন্ট আমরা কি করি, ইনকাম স্টেটমেন্ট আরেকটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আরেকটা পার্ট, যেখানে আমরা একটা টোটাল আয় থেকে একটা নির্দিষ্ট দিনের টোটাল ব্যয়টা, নির্দিষ্ট দিনের আয় থেকে ওই আয় করতে যত টাকা ব্যয় হয়েছে সেটা আমরা কি করি, মানে আয় থেকে ব্যয়টা বাদ দিই, বাদ দিয়ে আমরা বের করি আমার বিজনেসে কত টাকা লাভ বা লস হয়েছে, বুঝতে পারছেন? যদি আয় থেকে ব্যয় কম হয় তাহলে আমার নেট ইনকাম হবে, আর যদি আয় থেকে ব্যয় বেশি হয় তাহলে আমার নেট লস হবে, লস বুঝতে হবে। পারছেন? জি স্যার। বুঝতে পারছেন? এটা একটা আমরা দেখবো, আমরা আজকেই দেখবো আসলে কিভাবে করতে হয়, এবং নেক্সট ক্লাসে আমরা এটা করে দেখাবো আসলে কিভাবে আমরা এটা করতে পারি, বুঝতে পারছেন? তো এই জন্য এটা বলছে ইনক্রিজ বোথ ব্যালেন্স শিট এন্ড ইনকাম স্টেটমেন্ট অ্যাকাউন্ট। ওকে, দেখেন অ্যাডজাস্টিং এন্ট্রি ফর অ্যাকুরেসি এর ক্ষেত্রে, অ্যাডজাস্ট এন্ট্রি অ্যাক্রুড রেভিনিউর ক্ষেত্রে কি হচ্ছে, যেমন বললাম অ্যাসেট ডেবিট হচ্ছে কারণ অ্যাসেট বাড়তেছে, আর রেভিনিউর ক্ষেত্রে আয়ও ক্রেডিট হতেছে, আয়ও বাড়তেছে, বুঝতে পারছেন? আয় বাড়তেছে এট দ্য সেম টাইম আপনার অ্যাসেটও বাড়তেছে, অ্যাসেট বাড়তেছে বলে এটা ডেবিট হচ্ছে, আর আয় বাড়তেছে বলে এটা ক্রেডিট হচ্ছে, বুঝতে পারছেন? অ্যাক্রুড রেভিনিউর ক্ষেত্রে। আর অ্যাক্রুড এক্সপেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, আপনার এক্সপেন্সও বাড়তেছে আবার লায়াবিলিটিসও বাড়তেছে, বুঝতে পারছেন? একটা খরচ বাড়বে যেটা ডেবিট হবে, আর লায়াবিলিটিস এটা বাড়তেছে যেটা ক্রেডিট হচ্ছে, বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, অ্যাক্রুড রেভিনিউ যেটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, কি বলছে দেখেন, অ্যাক্রুড রেভিনিউর ক্ষেত্রে অ্যাকুমুলেটেড উইথ দ্য প্যাসেজ অফ টাইম অর থ্রু
সার্ভিস পারফর্ম বাট নট বিল্ড অর কালেক্টেড, মানে এটা কি, এটা আপনি যতক্ষণ না পর্যন্ত আপনি সার্ভিস দিতে থাকবেন বাট এর এগেনস্টে যদি টাকাটা না পেতে থাকেন বা টাকাটা পরবর্তী একটা ডেটে পাবেন, তাহলে এটাকে আস্তে আস্তে বাড়বে। এই জন্য অ্যাকুমুলেটেড, মানে এটা একত্রিত করতে হবে। কিভাবে করতে হবে? পাসিং অফ টাইম অর থ্রু সার্ভিস পারফর্ম, মানে আপনি সার্ভিস দিয়ে দিছেন কিন্তু টাকা পান নাই, তাহলে এটা কি হতে হবে? আপনার ওটা অ্যাকুমুলেট করে রাখতে হবে, মানে এটা বাড়তে থাকবে। বুঝতে পারছেন? আর হলো অ্যান অ্যাসেট রেভিনিউ অ্যাকাউন্ট রিলেশনশিপ, তার মানে এটার সম্পর্কটা কি? এটা দুইটার ভিতরে অ্যাসেট রেভিনিউ। যেমন আপনার অ্যাকাউন্ট রেভিনিউটা প্রথমে অ্যাসেট থাকবে, এই যেমন অ্যাকাউন্ট রিসিভেবল, আর একটা কি আয় হইতেছে, একটা অ্যাসেট হচ্ছে আর একটা আয় হইতেছে, এই জন্য এটাকে বলতেছে বা রেভিনিউ হচ্ছে অ্যাসেট রেভিনিউ অ্যাকাউন্ট রিলেশনশিপ। বুঝতে পারছেন? আর প্রায়োরিটি অ্যাডজাস্টমেন্ট, আর আপনি যদি অ্যাডজাস্টমেন্টের আগের কি অবস্থায় থাকবে আস্তে আস্তে দেখেন, অ্যাডজাস্টমেন্টের যদি আপনি না দিয়ে থাকেন বা অ্যাডজাস্টমেন্ট যদি না দিয়েই যদি আপনি ইনকাম স্টেটমেন্ট, আপনি যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করেন, তাহলে আপনি কি হবে? অ্যাসেট অ্যান্ড রেভিনিউ আর আন্ডার স্টেটেড, মানে অ্যাসেট এবং রেভিনিউ দুইটাই কি করা হবে? কম দেখানো হচ্ছে, তাই না? তাহলে আপনি আপনি এখন রেভিনিউ, আপনি সার্ভিস দিয়ে দিচ্ছেন, টাকা পান নাই, তার মানে কি? আপনি যদি এটা যদি রেকর্ড না করেন বা এটা যদি অ্যাডজাস্টিং না দেন, রেকর্ড যদি না করতেন, তাহলে আপনার অ্যাসেটও কম দেখানো হবে, আয়ও কম দেখানো হবে, তাই না? জি স্যার। ওকে। আর যদি আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি কি দিচ্ছি? ডেবিট এন্ড অ্যাসেট অ্যাকাউন্ট, মানে আমরা একটা অ্যাসেট অ্যাকাউন্টটাকে ডেবিট করতেছি আর ক্রেডিট রেভিনিউ অ্যাকাউন্টকে ক্রেডিট করতেছি, তাহলে আমাদের এটা অ্যাডজাস্টিংটা হয়ে যাবে। তার মানে আমরা যদি অ্যাসেট অ্যাকাউন্টটাকে ডেবিট করি, মানে অ্যাসেট বাড়তেছে এটাকে আমরা দেখাই, আর ক্রেডিট রেভিনিউ অ্যাকাউন্ট মানে আয়ও বাড়তেছে যদি আমি ক্রেডিট করি, তাহলে আমার অ্যাডজাস্টিংটা হয়ে গেল। তাহলে আমার মানে আপনার অ্যাডজাস্টমেন্ট দিলে অ্যাসেট এবং রেভিনিউ দুইটা আর আন্ডার স্টেটেড থাকবে না, এটা কি হয়ে যাবে? এটা একটা অ্যাকচুয়াল অ্যামাউন্ট হয়ে যাবে বা একটা ট্রু পিকচার হয়ে যাবে। একটা নির্দিষ্ট পিরিয়ড পরে একটা বিজনেসের কত টাকা আয় আছে এবং কত টাকা অ্যাসেট আছে, তাহলে আমরা তখন এটা অ্যাকচুয়ালি বের করতে পারবো বা আমরা অ্যাকুরেটলি বের করতে পারবো। আর যদি আপনি অ্যাডজাস্টমেন্ট না দিতেন, তাহলে আমার কি হতো? অ্যাসেট এবং রেভিনিউ আন্ডার স্টেটেড থাকতো, কম দেখানো হতো। বুঝতে পারছেন? আমরা কিছু এক্সাম্পল দেখবো এখন, অ্যাক্রুড রেভিনিউর কিছু একটা এক্সাম্পল দেখবো। যেমন দেখেন, এটা বলছে October 31st, the agency earned $200 for advertising service that were not billed to client before October 31st. Okay. অক্টোবর 31 তারিখে এজেন্সি, মানে এখানে বিজনেস প্রতিষ্ঠানের কথা বলতেছে, যে আর্ন 200 টাকা আর্ন করেছে বা অর্জন করেছে ফর অ্যাডভার্টাইজিং সার্ভিস দিয়ে দিছে, এজন্য সে কত টাকা আর্ন করেছে? 200, that were not billed to client, বাট এটা ক্লায়েন্টকে বিল করা হয়নি বিফোর অক্টোবর 31st। অক্টোবর 31 তারিখের ভিতরে আপনি কি করেন নাই? ক্লায়েন্টকে এটার জন্য বিল দেন নাই বা বিল করেন নাই। বুঝতে পারছেন কি হয়েছে? তার মানে আপনি একটা সার্ভিস দিয়ে দিচ্ছেন যেটার মূল্য হলো 200 টাকা, বাট যেটা হয়েছে কি, অক্টোবর 31 তারিখের ভিতরেও আপনাকে ওই ক্লায়েন্টকে কি বিল করেন নাই, তার কারণে বিল পাঠানো হয় নাই। এখন ক্লায়েন্ট যদি বিল না পায়, তাহলে কি ক্লায়েন্ট কি টাকাটা পরিশোধ করবে? না স্যার, করবে না। এখন এখন আমার প্রশ্ন একটা কোশ্চেন আছে এখানে অক্টোবর 31st এই কথাটা কেন, তারিখটা কেন মেনশন করলো বলেন তো? কারণ স্যার আমরা তো এই তারিখের মধ্যেই তো স্যার আমরা পুরো হচ্ছে হিসাব নিকেশটা কমপ্লিট করতেছি স্যার। রাইট, ভেরি গুড। তার মানে অক্টোবর 31 তারিখেই এখন আমার একটা মানে ইচ্ছা হয়েছে যে আমার অক্টোবর 31 তারিখে আমি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করবো। ফাইন্যান্সিয়াল তৈরি করবো মানে আমার ইনকাম স্টেটমেন্ট তৈরি করবো, ব্যালেন্স শিট তৈরি করবো, মানে আমার কত টাকা লাভ লস হয়েছে সেটা বাই করবো, এবং আমার বিজনেসে কত টাকা অ্যাসেট লায়াবিলিটি অনার সিকিউরিটি সেটা আমি দেখতে যাচ্ছি। তাহলে অক্টোবর 31 তারিখে পরে কিন্তু আমি হয়তো বা টাকাটা পেয়ে যাব, কিন্তু তখন কিন্তু আর যদি টাকাটা ক্যাশে পেয়ে যেতাম, যদি আমি ক্যাশে আমি যখন পেয়ে যেতাম, আমি যদি এন্ট্রি যখন যদি নাই দিতাম, তাহলে ঠিক আছে, আমি যখন ক্যাশটা পেতাম তখন এন্ট্রি দিব। তখন কি হতো? আপনি আপনার আয়ও দেখাতেন না, আপনার অ্যাসেটও দেখাতেন না, কিন্তু আপনার অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং এ আমাদের যেটা হচ্ছে, যেহেতু আমি সার্ভিসটা দিয়ে দিছি, আমি টাকা পাই আর না পাই, আমাকে একটা অ্যাডজাস্টিং দিতে হবে। কি অ্যাডজাস্টিং দিতে হবে? আমাকে ক্যাশের পরিবর্তে আমাদের আর একটা অ্যাসেট দেখাইতে হবে, সেটা হলো অ্যাকাউন্টস রিসিভেবল, যেটা আমরা টাকাটা পাবো 200, আর আমাকে ওইটা সঙ্গে সঙ্গে আয় দেখাইতে হবে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 200। বুঝতে পারছেন? টাকা পাই নাই কিন্তু টাকাটা তো পাবো, আমি তো সার্ভিস তো দিয়ে দিছি। সেই জন্য আমাকে, যেহেতু আমি 31 তারিখেই আমি জানতে চাচ্ছি আমার কত টাকা আয় হয়েছে,
তাহলে আমার কি করতে হবে, আমাকে একটা এন্ট্রি দিয়ে দিতে হবে, এটাকে বলা হয় অ্যাডজাস্টিং এন্ট্রি, সেটার নাম হলো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আয় বাড়লো, সরি সম্পত্তি বাড়লো, আয়ও বেড়ে গেল। বুঝতে পারছেন? আর যদি আমরা অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং মেনটেন না করতাম, তাহলে এটাকে আমরা আর এন্ট্রি হিসাবে ধরতাম না, যখন টাকা পেতাম তখনই ধরতাম। বুঝতে পারছেন? আর আমরা যেহেতু এই অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং এ ফলো করি, এই জন্যই আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট দেওয়া লাগতেছে, এই জন্যই আমাদের কি করা লাগতেছে, আমাদের এই একটা বিজনেসের, এখন আমি যদি মনে করেন এক প্রবলেমটা কি হইতো, মনে করেন আমি যদি অ্যাডজাস্টমেন্টটা না দিতাম, প্রবলেমটা কি হইতো, তাহলে আমার এই যে আমি এখন সার্ভিসটা দিয়ে দিছি, টাকাটা পাইনি, এখন আগামী মনে করেন মাসের জন্য টাকাটা পেয়েছি, এখন ওই টাকাটা আমি কোন মাসের আয় দেখাবো, আমি তো সার্ভিস দিচ্ছি গত মাসে, আমি যদি এই টাকাটা পাইছি এই মাসে, আমি কি এই মাসের সার্ভিস টাকাটা আয়টা দেখাবো নাকি গত মাসে আগামী মাসে, মানে আগামী মাসে আয়টা স্যার দেখাবো? হিসেব অনুযায়ী তো স্যার আমরা যে মাসে আয় মানে এটা সার্ভিস দিয়েছিলাম সেই মাসের আয় হবে, কিন্তু আয় স্যার হবে। জি আর স্যার যদি মনে করেন টাকা পেলাম আগামী মাসে আর আমি আয়টাও দেখালাম আগামী মাসে, তাহলে কি আমি কি আসলে অ্যাকচুয়ালি আমার বিজনেসে কত টাকা আমি সার্ভিস দিছি গত মাসে সেটা কি বের না করতে পারতাম? না স্যার হ্যাঁ স্যার, এটা বের করা পসিবল না। তাহলে না পসিবল হবে, কিন্তু সমস্যা হলো আমাদের যে অ্যাকুরেট রেজাল্টটা পাওয়া যেত না। জি স্যার, মানে জি কি স্যার, আমার আমার আয়টা এই মাসে কম দেখাইতাম, আগামী মাসে বেশি হইতো, মানে একটা আপনার এটা একটা দিয়ে একটা মানে মেসাকার মানে অবস্থা, মানে যেটা আপনার অ্যাকচুয়ালি যে আপনার রেজাল্ট, মানে অ্যাকচুয়ালি যে আয় আমরা লাভ ক্ষতি বের করাটা অ্যাকচুয়ালি হইতো না, মনে হয়তো একটা আয় করলাম এতটা, কিন্তু এটা অ্যাকচুয়ালি না। বুঝতে পারছেন? এই জন্যই আমাদের অ্যাডজাস্টমেন্টটা দিচ্ছি। বুঝতে পারছেন অ্যাডজাস্টমেন্ট দেওয়ার উদ্দেশ্যটা? ওকে, তাহলে এটা বুঝলেন। তারপর আমরা নেক্সট দেখাচ্ছি অ্যাক্রুড রেভিনিউ শেষ। এখন আমরা দেখবো অ্যাক্রুড এক্সপেন্সের ক্ষেত্রে। দেখেন অ্যাক্রুড এক্সপেন্সটা কি, এক্সপেন্স ইনকার্ড বাট নট পেইড, মানে এক্সপেন্স হয়ে গেছে বাট আমরা এখনো সার্ভিসটার জন্য টাকাটা পরিশোধ করি নাই। এটা হতে পারে যে কোনো খরচের জন্য হতে পারে, এটা আপনার বেতনও হতে পারে, আপনি হইতে পারে আপনার কি আপনি সাপ্লাইজ কিনেছেন, আপনি এর এগেইনস্টে টাকাটা দেন নাই, অন অ্যাকাউন্টে কিনেছেন, টাকা দিবেন পরে, এখন আপনি সাপ্লাইজ তো কিনে ফেলছেন, এটা তো আপনার অ্যাসেট হিসেবে কাউন্ট করতেছি, কারণ এটাতে আপনি কি করবেন, এটা আপনার সরি এর অ্যাক্রুড এক্সপেন্সের ক্ষেত্রে বলতেছে, এটা প্রিপেড না, সরি এটা হচ্ছে যে আপনি ই করেন নাই, আপনি টাকাটা দেন নাই, এর এগেইনস্টে আপনি কি করেন নাই, টাকাটা দেন নাই, টাকা কি দিতে হবে না আপনাকে? টাকা তো দিতে হবে। জি স্যার দিতে হবে। তাহলে কি আপনি এটাকে লায়াবিলিটি হিসেবে কি ধরতেছি, তাই না? এখন আপনার স্যালারি ক্ষেত্রে আপনি স্যালারি নিয়ে মনে করেন আপনার বিজনেস সম্বন্ধে একটা মানে অ্যাড দিয়েছেন, এই মাসে একটা অ্যাড গেছে আপনার একটা পেপারে বা একটা নিউজ পেপারে বা আপনার যেখানে হোক, এখন তো আবার ডিজিটাল মার্কেটিং চলে আসছে, এখন তো নিউজ পেপার বাদ দিয়ে ইলেকট্রনিক থেকে এখন চলে আসছে কি আপনার ভার্চুয়ালি চলে আসছে, এখন ওই আপনি যখন একটা অ্যাড দিলেন, ওইটার অ্যাডের টাকাটা এখন পরিশোধ করেন নাই, খরচের টাকাটা এখন পরিশোধ করেন নাই, এখন আপনি এই খরচটা কি আপনি কি টাকা দেন নাই দেখে দেখাবেন না, নাকি যখন টাকাটা পরিশোধ করবেন তখন দেখাবেন? স্যার লায়াবিলিটিস অ্যাড হবে স্যার। লাইব্রেরি যাবে এবং খরচও বেড়ে যাবে, তাই না? জি স্যার। কারণ আমি অ্যাডটা দিছি এই মাসে, কিন্তু টাকাটা দেইনি, কিন্তু টাকাটা আমাকে দিতে হবে, তার মানে কি আমি এই মাসেই আমার একটা খরচ দেখা দিব, কিন্তু টাকাটা দেইনি বলে আমি এটা লাইবিলিটি দেখাচ্ছি। বুঝতে পারছেন? সেই জন্য কি বলতেছে, এক্সপেন্স ইনকার্ড বাট নট পেড ইয়েট এ লায়াবিলিটি এক্সপেন্স অ্যাকাউন্ট, মানে কি একটা লায়াবিলিটিস থাকবে আর একটা এক্সপেন্স, আপনি কি টাকা দেন নাই এই জন্য একটা লায়াবিলিটি, আর এটা আপনার ওই মাসে খরচ হয়ে গেছে এই জন্য এটা আপনার এক্সপেন্স, এই দুইটা। তাহলে কি এক্সপেন্স রিলেশনশিপ এই দুইটার ভিতরে। প্রায়োর টু অ্যাডজাস্টমেন্ট, আর অ্যাডজাস্টমেন্টের আগে আমাদের কি অবস্থায় থাকতো, লায়াবিলিটি আর এক্সপেন্স আর আন্ডারস্টেটেড, লায়াবিলিটিসও কম দেখানো হতো, খরচও কম দেখানো হতো। কিভাবে বলেন তো? যেমন ওই যে আমি বললাম আপনি একটা খরচ হয়ে গেছে বাট তার এগেইনস্টে আপনি টাকাটা পরিশোধ করেন নাই, এখন আপনি যদি এখন যদি আপনার অ্যাডজাস্টমেন্ট যদি নাই দেন, তার মানে কি আপনি যখন টাকাটা আপনি পরিশোধ করবেন তখন আপনি এটা দেখাবেন, তাহলে আপনার কি হইতো, আপনার এই যে আপনার যে একটা লায়াবিলিটিস হয়েছে টাকাটা দিতে হবে সেটাও আপনার দেখানো হতো না, আপনার যে একটা খরচ হয়েছে সেটাও দেখানো হতো না, তাহলে আপনার বিজনেসের ট্রু পিকচার বা বিজনেসের যে আপনার যে নেট প্রফিট বা লস যে বের করবেন এটা অ্যাকুরেটলি বের করা
সম্ভব হতো না, বুঝতে পারছেন? সেই জন্যই আমরা এখন অ্যাডজাস্টমেন্ট দিব, কি করব, ডেবিট এন্ড এক্সপেন্স অ্যাকাউন্ট, খরচ অ্যাকাউন্টটাকে ডেবিট করব, আর ক্রেডিটে লায়াবিলিটিস অ্যাকাউন্ট। লায়াবিলিটিস অ্যাকাউন্ট মানে হলো আপনার ওই যে অ্যাকাউন্টস পেয়েবল হইতে পারে, নোটস পেয়েবল হইতে পারে, মানে আপনার যদি পেয়েবল থাকে তাহলে বুঝতে হবে এটা লায়াবিলিটি অ্যাকাউন্ট, যদি এটা ইন্টারেস্ট পেয়েবল হইতে পারে, স্যালারি পেয়েবল হইতে পারে, মানে পেয়েবল দেখলেই বুঝতে হবে কি এটা লায়াবিলিটি অ্যাকাউন্ট, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে আমরা একটু দেখি, এক্সাম্পল দেখি। দেখেন, October 31st the portion of the interest to be accrued on a 3-month note payable is calculated to be 50। তার মানে কি হলো, অক্টোবরের 31 তারিখে the portion of the interest to be accrued, মানে ইন্টারেস্ট বা ওই ইন্টারেস্ট তো সুদ, ওই সুদের টাকাটা কি হয়ে গেছে, অ্যাক্রুড হয়ে গেছে। অ্যাক্রুড মানে কি, বকেয়া হয়ে গেছে। on a 3-month note payable is calculated to be 50। তার মানে কি, এই 3 মাসে যে নোট পেয়েবল আপনি নিয়েছিলেন, ওই 3 মাসের নোট পেয়েবলের জন্য আপনাকে ইন্টারেস্ট দেওয়া লাগতো না, ওই ইন্টারেস্টটা বকেয়া হয়ে গেছে। কত টাকা বকেয়া হয়ে গেছে? এক্সপেন্সের যাবে স্যার। হ্যাঁ, 50 টাকা বকেয়া হয়ে গেছে, মানে বকেয়া হয়ে গেছে, আপনার টাকাটা পরিশোধ করেন নাই, তাহলে আপনাকে এই ইন্টারেস্টের টাকাটা পরিশোধ করতে হবে। তাহলে এখন যদি আমি পরিশোধ করি নাই যেহেতু, তাহলে আমার লায়াবিলিটিস হয়ে গেছে আর আমার খরচ হয়ে গেছে, তাহলে আমি কি দিব, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তার মানে কি, আপনার খরচ হলো, এট দ্য সেম টাইম আপনার লায়াবিলিটিসও হয়ে গেল। হয়ে গেল। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আরেকটা দেখি অ্যাক্রুড স্যালারিজ ক্ষেত্রে। অক্টোবর 31st অ্যাক্রুড স্যালারি আর ক্যালকুলেটেড টু বি 1200। ওকে, অক্টোবর 31 তারিখের ভিতরে দেখা যাচ্ছে আমরা স্যালারি পেমেন্ট করে, স্যালারি টাকা পেমেন্ট করি নাই, বা স্যালারি বকেয়া হয়ে গেছে কত, 1200 টাকা। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে করি তাই করব, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আমাদের যেটা হলো, আমাদের অ্যাডজাস্টমেন্ট দুইটাই কমপ্লিট। তার মানে কি, আমরা প্রিপেমেন্টসও কমপ্লিট করলাম, অ্যাক্রুয়ালসও কমপ্লিট করলাম। বুঝতে পারছেন এতক্ষণ পর্যন্ত? সো এতক্ষণ পর্যন্ত যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে বলতে পারেন। এখানে একটা সামারি আছে, সামারি অফ দ্য অ্যাডজাস্টিং, মানে আমরা এতক্ষণ পর্যন্ত যা করলাম তার একটা সামারি দিয়েছে। কি সামারি দেখেন, টাইপ অফ অ্যাডজাস্টমেন্ট, যেমন প্রিপেড এক্সপেন্স, চারটা ভাগে ভাগ। প্রথমে হলো প্রিপেড এক্সপেন্স বা আনআর্নড রেভিনিউ, হলো প্রিপেমেন্টস এর ভিতরে পড়বে, আর অ্যাক্রুড রেভিনিউ, অ্যাক্রুড এক্সপেন্স হলো অ্যাক্রুড এর ভিতরে পড়তেছে। তো প্রিপেড এক্সপেন্সটা কি, আপনার রিলেশনশিপটা কি, অ্যাসেট এক্সপেন্স রিলেশনশিপ। রিলেশনশিপটা কি, অ্যাসেট এক্সপেন্স। বুঝতে পারছেন? তাহলে অ্যাসেটটা এক্সপেন্সিভ হয়ে যায়। আর এটা আপনার যখন অ্যাডজাস্টমেন্ট দেওয়ার আগের অবস্থায় কি থাকতেছে, অ্যাসেটটা বেশি দেখানো হইতেছে, এক্সপেন্সটা কম দেখানো হচ্ছে। তার আমরা অ্যাডজাস্টিং কি দিচ্ছি, এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, অ্যাসেট অ্যাকাউন্ট ক্রেডিট। আর আনআর্নড রেভিনিউর ক্ষেত্রে কি হচ্ছে, আপনার রিলেশনশিপটা কি, আপনার লায়াবিলিটি এন্ড রেভিনিউ অ্যাকাউন্ট। ওকে, আনআর্নড রেভিনিউর ক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে লায়াবিলিটি আর রেভিনিউ অ্যাকাউন্ট। তো এই ক্ষেত্রে যদি আমি যদি অ্যাডজাস্টমেন্ট না দিয়ে থাকেন, তাহলে আপনার বিফোর অ্যাডজাস্টমেন্ট আমাদের কি অবস্থায় থাকতেছে, লায়াবিলিটিস ওভার স্টেটেড আর রেভিনিউ কি আন্ডার স্টেটেড। লায়াবিলিটি বেশি দেখানো হচ্ছে আর রেভিনিউটা কম দেখানো হচ্ছে। আর আমরা কি অ্যাডজাস্টিং এ দিয়ে দিচ্ছি, লায়াবিলিটিস ডেবিট করতেছি, রেভিনিউ ক্রেডিট করতেছি। বুঝতে পারছেন সবাই? জি স্যার। তার মানে আমাদের দেখেন, এখানে যদি আমরা দেখি, অ্যানালাইসিস করে দেখি, তাহলে প্রিপেড এক্সপেন্স আর আনআর্নড রেভিনিউ, প্রিপেমেন্টের ক্ষেত্রে অ্যাসেট এবং লায়াবিলিটি দুটোই ওভার স্টেটেড থাকতেছে, এক্সপেন্স আর রেভিনিউ দুইটাই আন্ডার স্টেটেড থাকতেছে। বুঝতে পারছেন? যেহেতু অ্যাসেট যেহেতু ওভার স্টেটেড থাকতেছে, তখন আমরা অ্যাসেটটা কি করতেছি, ক্রেডিট করতেছি, মানে বেশি দেখানো হইতেছে, আমরা ক্রেডিট করে দেবো। অ্যাসেট কমে গেলে কি হয়, ক্রেডিট হয়। আর এক্সপেন্স যেহেতু আন্ডার স্টেটেড থাকতেছে, মানে কম দেখানো, তাহলে আমরা এক্সপেন্সটা দেখাই দিচ্ছি এক্সপেন্স ডেবিট করে। বুঝতে পারছেন? এটার ক্ষেত্রে একই হচ্ছে, লাইব্রেরি যেহেতু ওভার স্টেটেড দেখাচ্ছে, তো লাইব্রেরি আমরা ডেবিট করে ফেলতেছি। তার মানে কি, ডেবিট করলে কি হয়, লাইব্রেরি কমে যাবে। আর এক্সপেন্স রেভিনিউটা কি, আমরা কি আন্ডার স্টেট দেখাচ্ছে, আমরা এটা কি করব, রেভিনিউটাকে ক্রেডিট করতেছি, মানে বেশি মানে ক্রেডিট করে রেভিনিউটা দেখাই দিচ্ছি। বুঝতে পারছেন? জি স্যার, বুঝেছি। আর অ্যাক্রুড রেভিনিউ, অ্যাক্রুড এক্সপেন্সের ক্ষেত্রে দেখেন কি হচ্ছে, অ্যাসেট এবং একটু আগে যেটা আমরা পড়লাম, অ্যাক্রুড রেভিনিউর ক্ষেত্রে অ্যাসেট রেভিনিউ সম্পর্ক। এখানে কি হচ্ছে, বিফোর অ্যাডজাস্টমেন্টে কি হচ্ছে, অ্যাসেট আন্ডার স্টেটেড, রেভিনিউ আন্ডার স্টেটেড। তারপরে অ্যাসেট এবং রেভিনিউ দুটাই কম দেখানো হবে বিফোর অ্যাডজাস্টমেন্ট। আর যখন আমরা অ্যাডজাস্টমেন্ট দিব, কি করব, অ্যাসেট ডেবিট করব, রেভিনিউটা ক্রেডিট করব।
আর অ্যাক্রুড রেভিনিউর ক্ষেত্রে কি সম্পর্ক, এক্সপেন্স আর লাইবিলিটি সম্পর্ক। তো এক্সপেন্স কি হবে, এক্সপেন্সটা আন্ডারস্টেটেড থাকবে আর লাইবিলিটিটা আন্ডারস্টেটেড থাকবে বিফোর অ্যাডজাস্টমেন্ট, মানে অ্যাডজাস্টমেন্ট দেওয়ার আগে। আর যখন আমরা অ্যাডজাস্টমেন্টটা কি দেব, এক্সপেন্স ডেবিট লাইবিলিটি ক্রেডিট। তাহলে কি অ্যাক্রুড, আমরা যদি অ্যানালাইসিস করে দেখি, দেখেন অ্যাক্রুড এর ক্ষেত্রে, অ্যাক্রুড রেভিনিউ এক্সপেন্সের ক্ষেত্রে অ্যাসেট, রেভিনিউ, এক্সপেন্স, লাইবিলিটি চারটাই আন্ডারস্টেটেড থাকতেছে, বুঝতে পারছেন? এই চারটাই আন্ডারস্টেটেড থাকতেছে। দ্যাটস ওয়াই আমরা অ্যাসেটটা ডেবিট করতেছি, রেভিনিউটা ক্রেডিট করতেছি। অ্যাসেট ডেবিট করা মানে কি, অ্যাসেট বাড়ে যাবে, আর রেভিনিউ ক্রেডিট করা মানে রেভিনিউ বেড়ে যাবে। এক্সপেন্স আন্ডারস্টেটেড মানে কি, ডেবিট করলাম তাহলে দেখানো হচ্ছে, আর লাইবিলিটি আন্ডারস্টেটেড মানে কি, এটা আমরা দেখাচ্ছি ক্রেডিট করে। বুঝতে পারছেন সবাই? জি স্যার বলেন। So this is the whole summary of the adjusting entries. তো এইটুকু পর্যন্ত যদি কারো কোনো কনফিউশন থাকে বলতে পারেন। কোনো কনফিউশন আছে, বুঝেন না এমন কি আছে? কোনো কনফিউশন নেই? ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। ওকে, আমরা যখন অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিব, অ্যাডজাস্টমেন্ট দেওয়ার পরে আমাদের একটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করতে হবে। কি করতে হবে? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তার মানে হলো আপনি একটা বিফোর অ্যাডজাস্টমেন্ট আমাদের এক অবস্থায় থাকবে, আমি যখন অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিব তখন আমাদের কিছু চেঞ্জ আসবে, সেই চেঞ্জটা কি বলা হচ্ছে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। বুঝতে পারছেন? তো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা কি, prepared after all adjusting entries have been journalized and posted. তো adjusted trial balance কখন তৈরি করতে হবে, যখন আপনি সকল adjusting entry গুলা কি করবেন, জার্নালাইজ করে ফেলবেন এবং পোস্টিং করে ফেলবেন। বুঝতে পারছেন? তাহলে আপনি যখন adjusted trial balance তখনই করা হবে যখন আমরা adjusted journal entry এবং এর পোস্টিংটা দিয়ে দিব, তখন আমরা কি করতে পারবো, adjusted trial balance করতে পারবো। And purpose is to prove equality of the total debit and credit balance in the ledger after adjustment have been made. তাহলে এটা কি উদ্দেশ্যে করতেছি adjusted trial balance-টা? adjusted trial balance-টা এই জন্যই করতেছি যাতে করে আমরা যে, আমরা তো বিফোর অ্যাডজাস্টমেন্ট আমরা একটা ট্রায়াল ব্যালেন্স তো করে এর আগে করেছি, তারপরে আমরা ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করার পরে আমরা কি করলাম, অ্যাডজাস্টমেন্ট দিলাম। অ্যাডজাস্টমেন্ট দেওয়ার পরে আমরা কি তৈরি করতেছি, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের মূল উদ্দেশ্যটা কি, যে আমরা যে অ্যাডজাস্টমেন্ট করে ফেললাম, করার পরে আমাদের এই দুই পাশে ঠিক আছে কিনা, বা ডেবিট ক্রেডিট যোগ ঠিক আছে কিনা। যদি ডেবিট ক্রেডিট যদি মিলে যায় তাহলে বুঝতে হবে আমাদের অ্যাডজাস্টমেন্টও ঠিক আছে এবং পোস্টিংও ঠিক আছে। বুঝতে পারছেন? এই জন্য আমরা একটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করবো। আর একটা কি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার ডাইরেক্টলি ফ্রম দ্য অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। আর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করার পরেই আমরা এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলা তৈরি করতে পারবো। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরিগুলো কি গুলা, এই যে বলছিলাম, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্টস, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, নোটস এন্ড ডিসক্লোজার। বুঝতে পারছেন? তো আমরা কি করব, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করার মাধ্যমেই আমরা করা শেষ করলেই আমরা কি শুরু করতে পারবো, আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা আমাদের মূল উদ্দেশ্য। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা। কারণ কি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করলেই আপনি আপনার কোম্পানির কত টাকা লাভ বা লস সেটা ব্যয় করতে পারবেন, আপনার বিজনেসের কত টাকা অ্যাসেট, লায়াবিলিটি, ওনার সিকিউরিটি সেটাও দেখাতে পারবেন, এবং এই তথ্যগুলো আপনি সবাইকে সার্কুলেট করতে পারবেন। সো আমাদের উদ্দেশ্য কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা। এই জন্যই কিন্তু আমরা প্রথমে জার্নাল করে, প্রথমে আমরা কি করছি, প্রথমে আমরা ট্রানজাকশনটাকে অ্যানালাইসিস করছি, কোনটা অ্যাসেট, কোনটা লায়াবিলিটি, কোনটা ওনার সিকিউরিটি, মানে একেবারে বুঝলাম প্রথম থেকে। তারপরে আমরা জার্নালাইজ করছি, তারপরে আমরা লেজার করছি, তারপরে আমরা ট্রায়াল ব্যালেন্স তৈরি করছি, যেটা আমাদের আপনাদের মিড টার্ম হয়ে গেছে। তারপরে যখন আমরা ট্রায়াল ব্যালেন্স করার পরে যখন অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিব, অ্যাডজাস্টমেন্ট দেওয়ার পর আমরা যখন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করে ফেলবো, তাহলেই আমাদের যে মূল উদ্দেশ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা, সেটা আমরা করতে পারবো। এবং আমরা এটা দেখবো কিভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করতে আমরা পারি। বুঝতে পারছেন? জি স্যার। ওকে ওকে, দেখেন ট্রায়াল ব্যালেন্স এন্ড অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কম্পেয়ার্ড। ওকে, আমরা এখন দেখবো ট্রায়াল ব্যালেন্স, যেটা নরমাল ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের তুলনাটা দেখবো, বা এটার পার্থক্যটা কি সেটা দেখবো। দেখেন এখানে দেখেন, পাইনিয়ার অ্যাডভার্টাইজিং এজেন্সি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দিয়ে দেওয়া আছে। এই যে বিফোর অ্যাডজাস্টমেন্ট, এটা হলো নরমাল ট্রায়াল ব্যালেন্স, যে আমরা নরমালি অ্যাসেট হলে ডেবিট, আর আপনার লায়াবিলিটিস হলে ক্রেডিট, আর রেভিনিউ হলে ক্রেডিট, আর ড্রয়িংস হলে ডেবিট, ক্যাপিটাল হলে ক্রেডিট, যেভাবে করে ফেলছি, করে আমরা যখন যেমন আমরা লেজার করে তারপরে এটা করে মিলিয়ে ফেলছি, তাই না?
তারপরে দেখেন এটা হলো নরমাল ট্রায়াল ব্যালেন্স, আর এটা কি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বা আফটার অ্যাডজাস্টমেন্ট, বা এটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। ওকে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের চেঞ্জটা কি দেখেন, এখানে দেখেন ক্যাশটা যা ছিল তাই আছে, 15,200 15,200। ক্যাশ কি চেঞ্জ হবে? কারণ ক্যাশ তো চেঞ্জ হচ্ছে না, কারণ আমরা সেটাই দেখতেছি যেই টাকাটা আমরা আমি করে যেমন আপনার যে টাকাটা আমরা কি, যেমন আপনার এক রেভিনিউর ক্ষেত্রে দেখেন যে টাকা আমরা ধারে সার্ভিস দিচ্ছি টাকাটা পাইনি, তাহলে আমাদের চেঞ্জটা হবে কোথায়? অ্যাকাউন্টস রিসিভেবলে চেঞ্জ হবে, আর সার্ভিস রেভিনিউতে চেঞ্জ হবে। আবার এক্সপেন্সের কথা চিন্তা করেন, যে টাকাটা যে সার্ভিসটা আমরা নিয়ে নিচ্ছি কিন্তু টাকাটা দিইনি, তার আপনার খরচে চেঞ্জ হবে, আবার অ্যাকাউন্টস আপনার লাইবিলিটিতে চেঞ্জ হবে। বুঝতে পারছেন? এটা কি ক্যাশে চেঞ্জ হবে? কি মনে হয়? না স্যার, ক্যাশ তো ওইটাই থাকবে। হ্যাঁ, রাইট। দেখেন চেঞ্জটা দেখেন আপনার এখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেখেন, অ্যাকাউন্টস রিসিভেবল দেখেন নতুন করে আগে ছিল না, নতুন করে 200 আসছে। তার মানে কি এই 200 টাকা মানে কি বলেন তো? এই 200 টাকা মানে কি বুঝা যাচ্ছে এখানে? অ্যাসেটের যে এখানে 200 ডেবিটে আছে অ্যাকাউন্টস রিসিভেবল, এটা মানে কি? স্যার কোশ্চেনটা বুঝতে পারিনি, কোশ্চেনটা এখানে বলা হয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল দেখেন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে, সরি বিফোর অ্যাডজাস্টমেন্টে কোনো টাকা ছিল না, বাট আফটার অ্যাডজাস্টমেন্ট বা ট্রায়াল অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আমরা দেখতে পাচ্ছি 200 আছে। তার এই স্যার অ্যাকাউন্ট রিসিভ মানে স্যার এখানে কোনো সার্ভিস দেওয়া হয়েছে স্যার, সেটা রিসিভ করা হয়েছে স্যার। রিসিভ করা হয়েছে। জি না স্যার, রিসিভ করা হয়নি স্যার, রিসিভ করবো আর কি। রাইট, Service ভেরি দিয়েছি গুড কিন্তু ভেরি করবো গুড আর ভেরি গুড, এটা ভালো বলছেন। তার মানে হলো এই 200 টাকা আমার ব্যালেন্স আছে, মানে এই 200 টাকা আমি এখনো আমি কাস্টমার কাছ থেকে টাকাটা পাবো। ও আচ্ছা আচ্ছা জি স্যার। বুঝতে পারছেন? এই 200 টাকা এখনো আমার কি অ্যাসেট, এই টাকাটা আমি এখনো টাকাটা পাবো। বুঝতে পারছেন? যেমন অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ দেখেন, এটা দেখলে আরো ভালো মতো বুঝতে পারবেন। প্রথমে আমার অ্যাডজাস্টমেন্ট করার আগে আমার ছিল 2,500 টাকার সাপ্লাই, এবার অ্যাসেট ছিল 2,500 টাকা। এক মাস পরেই আমার কি হলো, 1,000 টাকা নেমে আসছে, 2,500 টাকা থেকে 1,000 টাকা নেমে আসছে। তারপর বলুন তো এই 1,000 টাকাটা আমাদের আছে, বলুন তো এটা কি রিফ্লেক্ট করে, এটা কি মিন করে? স্যার আবার কোশ্চেন এই এইটা অ্যাডভার্টাইজিং সাপ্লাই যে 1,000 টাকা আছে এখানে, এটা কি মিন করে? মানে আমার অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ এখনো 1,000 টাকার সম্পত্তি এখনো আছে, মানে এই টাকাটা আমি এখন ইউজ করতে পারবো, আর বাকি টাকা খরচ হয়ে গেছে, তাই না? তার মানে কি আমার 2,500 টাকা ছিল, এখন এটা খরচ করে করে আমার এখন 1,000 টাকার সাপ্লাইজ আছে। বুঝতে পারছেন? জি স্যার। একই রকম ভাবে প্রিপেড ইন্স্যুরেন্স দেখেন ছিল 600 টাকা, যেটা আমরা অ্যাডজাস্টমেন্ট করার আগে, বাট আফটার অ্যাডজাস্টমেন্ট আমার আছে 550 টাকা। তার মানে কি আমার প্রিপেড ইন্স্যুরেন্স সম্পত্তি ছিল 600 টাকা, সেটা কমে হয়েছে 550। তার মানে কি 50 টাকা কি খরচ হয়ে গেছে, তাই না? তার মানে আমার এখনো প্রিপেড ইন্স্যুরেন্স বাবদ 550 টাকার এখনো সম্পত্তি আছে। বুঝতে পারছেন? হ্যালো, এই দেখেন এই যে 50 টাকাটা, এই 50 টাকা আমরা কোথায় দেখাইছি? স্যার এই 50 টাকা দেখেন আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসাবে দেখেন 50 টাকা দেখাইছে নতুন হিসাবে, এর আগে কিন্তু এই খরচটা ছিল না। অ্যাডজাস্টমেন্ট দেওয়ার পরে যে ইন্স্যুরেন্স এক্সপেন্স 50 টাকা আসছে। বুঝছেন? তারপরে দেখেন এই যে এইটা আপনার কি আপনার অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ কত টাকা খরচ হয়ে গেছিল বলেন তো? 1,500 টাকা না? দেখেন সাপ্লাইজ এক্সপেন্স নামে একটা খরচ আসছে, অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ এক্সপেন্স, এই যে 1,500 টাকা নতুন একটা এক্সপেন্স আসছে। বুঝতে পারছেন? কেউ কিছু বলবেন? না স্যার। বুঝতেছেন আপনারা? স্যার এটা স্যার বুঝতেছি না স্যার, একটু ওই অ্যাকাউন্ট রিসিভ পরে থেকে স্যার একটু রিপিট করেন স্যার। 1,000 মানে এটা 2,500 থেকে যে জি স্যার হ্যাঁ এই হ্যাঁ, আচ্ছা অ্যাকাউন্ট আচ্ছা, আমি আবার বলতেছি, হ্যাঁ ঠিক আছে। অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ দেখেন আমার 2,500 টাকার অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ তো একটা সম্পত্তি, এটা তো জানেন, জি অ্যাসেট। জি আচ্ছা, এই অ্যাসেটটা আমি অ্যাডজাস্টমেন্ট করার আগে মনে করেন আপনি 2,500 টাকা আপনি সাপ্লাইজ কিনেছিলেন, আপনি এটা আমার লেজার থেকে আপনি ট্রায়াল ব্যালেন্সে নিয়ে আসছি 2,500 টাকা। এখন আপনি এক মাস পরে আমি কাউন্ট করে দেখলাম যে আমার এই সাপ্লাইজের পরিমাণ হলো 1,000 টাকা আছে। বুঝতে পারছেন? তাহলে আমার এখন কত টাকা অ্যাসেট আছে? 1,000 টাকার অ্যাসেট আছে। বাকি যে 1,500 টাকা, সেই টাকাটা আমার খরচ, তার মানে হয়ে গেছে, খরচ হয়ে গেছে অত টাকাটা, নাকি? জি স্যার এখন বুঝতে পারছি।
এখন দেখেন এই খরচটা আমরা দেখাচ্ছি অ্যাডভার্টাইজ সাপ্লাইজ এক্সপেন্স 1500 টাকা 1500 টাকা। খরচ দেখাচ্ছি, আর অ্যাসেট কমে দিচ্ছি 1000 টাকা। তার মানে আমার অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। তার মানে কি, এটা দেখাইছি মানে হলো আমার অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার এখন। ওকে, এরকম ভাবে প্রিপেড ইন্স্যুরেন্সও একই রকম। 600 টাকা ছিল, এখন 550 টাকা, 50 টাকা খরচ হয়ে গেছে। আমরা প্রিপেড ইন্স্যুরেন্স দেখেন, আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্স 50 টাকা খরচ দেখাচ্ছি। এরকম করে এইটাই হলো আমাদের আফটার অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তাহলে নরমাল ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন? মানে আমি অ্যাডজাস্টমেন্ট করার পরে আমার এটার অবস্থাটা কি, আমার এক্সপেন্স কিছু বাড়লো, যেমন যেমন সে ফর এক্সাম্পল মনে করেন আপনার দেখেন আর্ন রেভিনিউ ছিল 1200 টাকা, মানে আপনার দায় হয়েছে এখন 800 টাকা, বাকি 400 টাকা গেছে কোথায়? হ্যাঁ বলেন তো আপনি, এটা বাকি দেখেন। টাকা স্যার পরিশোধ করা হয়েছে স্যার। রাইট, বাকি টাকাটা আপনি পরিশোধ করে ফেলছেন, মানে লাইবিলিটিসটা কমে গেছে, তাই না? লাইবিলিটি কমে যায়, আপনি কি হয়েছে, আয় হয়ে গেছে। এই টাকাটা, আয়ের টাকাটা আপনার এই যে সার্ভিস রেভিনিউর সাথে যোগ হয়েছে। দেখেন 10,000 টাকা, এখানে কত, 10,600 টাকা, 600 টাকা অ্যাড হয়েছে এখানে। বুঝতে পারছেন? এখানে আরো খরচ বাড়ে গেছে, মানে হয়তো বা ঋণ, মানে লাইবিলিটিস বেড়ে গেছে। না না, লাইবিলিটিস কমে গেছে। ও হ্যাঁ হ্যাঁ, জি স্যার। ওই 400 টাকা লাইবিলিটিস কমে গেছে, আর আপনার আয় বেড়ে গেছে আরো 400 টাকা। বুঝতে পারছেন? জি স্যার। এইভাবেই। আর বলেন তো, এখন আমি আবার বলি আপনাকে, তাহলে এইখানে আমার যদি 400 টাকা আয় বেড়ে যায়, তাহলে হওয়ার কথা ছিল 10,400, আর 200 টাকা কই থেকে আসলো? আর 200 টাকা হচ্ছে আপনার যে অ্যাকাউন্টস রিসিভেবলের 200 টাকা, আপনি ধারে সার্ভিস আগে যে 200 টাকা ছিল ওই যে হ্যাঁ হ্যাঁ, ওটা। তাহলে এখন 10,600 টাকা। দেখছেন মিলে যাচ্ছে কিভাবে? তার মানে অ্যাডজাস্টমেন্ট দেওয়ার পরে এগুলো সব মিলে যাবে। তার মানে কি, আপনি জিনিসটা দেখেন এই যে 10,600 এরকম করে। বুঝতে পারছেন? এবার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আর ট্রায়াল নরমাল ট্রায়াল ব্যালেন্সের পার্থক্যটা। হ্যালো, জি স্যার। এটা এখন তো এটা দেখতেছে মনে হচ্ছে ছবির মতো মনে হইতেছে, বাট যখন আপনার হাতে কলমে করবেন জি তখন স্যার, এটা হাতে কলমে করা স্যার লাগে একটা করলে স্যার একটা একটু করলে ভালো ক্লিয়ার হবে। হ্যাঁ, এই জন্য ক্লিয়ার আমি হবে। বলছি নেক্সট ক্লাসে আমরা করাবো, তখন জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। বাট জি এখন স্যার। বুঝে, আপাতত বুঝে নেন। দেখেন, প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, দেখি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর প্রিপেয়ার ডাইরেক্টলি ফ্রম দ্য অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তো আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে প্রিপেয়ার করব? একেবারে সরাসরি ওই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করলাম না, ওইখান থেকেই বাইর করতে পারবো। যেমন মনে করেন প্রথমে ইনকাম স্টেটমেন্ট, ইউজ দ্য রেভিনিউ এন্ড এক্সপেন্স অ্যাকাউন্ট। তাহলে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমার কত টাকা রেভিনিউ হয়েছে ওইটা বের করব, নিয়ে আসবো। ওইখান থেকে আমি সব এক্সপেন্স গুলা বাদ দিব, তাহলেই আমার ইনকাম স্টেটমেন্ট হয়ে যাবে। তাহলে আমি আমার বিজনেসের রেজাল্টটা বের করবো। রেজাল্ট মানে লাভ বা লস হয়েছে কিনা সেটা আমরা বের করতে পারবো। বুঝতে পারছেন? এটা হলো ইনকাম স্টেটমেন্ট। ওনার সিকিউরিটি স্টেটমেন্টটা কি? ইউজ দ্য ওনার্স ক্যাপিটাল এন্ড ড্রয়িংস অ্যাকাউন্ট এন্ড দ্য নেট ইনকাম ফ্রম দ্য ইনকাম স্টেটমেন্ট। ওকে, ওনার সিকিউরিটি স্টেটমেন্টটা হলো যে বিজনেস থেকে মালিক কত টাকা পাবে, বা বিজনেস মালিকের নিকট কতটুকু দায়গ্রস্ত। বুঝতে পারছেন? বিজনেস মালিকের নিকট কতটুকু দায়গ্রস্ত। তার মানে কি, আমরা কি করি এখানে, মালিক কত টাকা ইনভেস্ট করেছে, বিজনেসে কত টাকা লাভ বা লস হয়েছে সেটা, এবং মালিক কত টাকা উত্তোলন করছে, এই তিনটা অংশই আমরা এখানে দেখবো। যেমন মনে করেন, আপনি মনে করেন বিজনেসে প্রথমে মালিক ইনভেস্ট করছে মনে করেন 1 লাখ টাকা, আপনার, এবং 1 মাস পরে আপনি বিজনেসে আপনার লাভ হয়েছে মনে করেন 10,000 টাকা। তাহলে আপনি 1 লাখ টাকা থেকে 10,000 টাকা যোগ করবেন, আর মালিক যেটা উত্তোলন করে ফেলছে সেটা আপনি বাদ দিবেন। তাইলেই আমি মালিকের নিকট কত টাকা দায় আছি, বিজনেস দায় কত টাকা দায় আছে সেটা বের করতে পারবো। বুঝতে পারছেন? তাহলে কি, ইউজ দ্য ওনার্স ক্যাপিটাল এন্ড ড্রয়িংস অ্যাকাউন্ট এন্ড দ্য নেট ইনকাম অর নেট লস ফ্রম দ্য ইনকাম স্টেটমেন্ট। আর নেট ইনকাম নেট লসটা আমরা কোথা থেকে পাবো? নেট ইনকাম নেট লসটা আমরা পাবো হলো ইনকাম স্টেটমেন্ট থেকে। বুঝতে পারছেন? এখন দেখেন, আমরা এটা রিলেট করার চেষ্টা করি, আগেকার কনসেপ্টের সাথে এই কনসেপ্টটা কি করতে চাই আমরা রিলেট করি। দেখেন, অনার সিকিউরিটির কয়টা পার্ট? 4টা পার্ট না? একটাকে বলা হয় ইনভেস্টমেন্ট, একটাকে বলা হয় কি রেভিনিউ, একটা এক্সপেন্স, একটা ড্রয়িং। আমরা এটা 4টা পড়ে আসছি না অনার সিকিউরিটির পার্ট? জি স্যার। ওকে, এখন আমরা রেভিনিউ আর এক্সপেন্স এখানে আনতেছি না, কারণ কি, আমরা এখানে আনতেছি নেট ইনকাম বা নেট লস। কারণ রেভিনিউ এক্সপেন্স থেকে তো আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করছি, এখান থেকেই তো আমরা রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দেওয়ার পরে যেই ইনকামটা আসতেছে সেটা এখানে যোগ করব, আর লসটা এখান থেকে বাদ দিব। সেই জন্য আমরা এখানে আলাদাভাবে রেভিনিউ আর এক্সপেন্স দেখাচ্ছি না, এখানে কি দেখাচ্ছি, এই ক্যাপিটালটা এবং
প্রফিট আর লসটা, যদি প্রফিট হয় যোগ করব, লস হলে বাদ দিব, আর আমরা কি করব, ড্রয়িংটা বাদ দিব। বুঝতে পারছেন সবাই? হ্যালো, জি স্যার। ওকে, এবার আসুন ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিট, ইউজ অ্যাসেট এন্ড লাইবিলিটি অ্যাকাউন্ট এন্ড এন্ডিং ওনার্স ক্যাপিটাল ব্যালেন্স রিপোর্টেড ইন ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। তাহলে কি ইউজ অ্যাসেট এন্ড লাইবিলিটি অ্যাকাউন্ট, আমার ব্যালেন্স শিটে কি থাকবে, অ্যাসেট অ্যাকাউন্ট থাকবে, লাইবিলিটি অ্যাকাউন্ট থাকবে, এন্ড এন্ডিং অনার্স ক্যাপিটাল ব্যালেন্স রিপোর্টেড ইন অনার্স ইকুইটি। এবং এই অনার্স ইকুইটি থেকে আমরা লাস্টে যে অনার্স ইকুইটি যেটা পাবো, সেই টাকাটা, সেই অ্যামাউন্টটা আমরা এই ব্যালেন্স শিটে বসাবো। তার মানে কি, ব্যালেন্স শিটটা ওই যে আমরা ইকুয়েশন করেছি, অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস অনার্স ইকুইটি, এইটারই একটা প্রতিফলন দেখতে পারবেন। যে এক পাশে আমি সকল অ্যাসেট বসাবো, মানে অ্যাডজাস্টেড করা বলে ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে, বুঝতে পারছেন? এক পাশে আমি সকল অ্যাসেট দেখাবো, আর এক পাশে আমি লায়াবিলিটি দেখাবো, আর এক পাশে আমি অনার্স ইকুইটি দেখাবো। লায়াবিলিটি প্লাস অনার্স ইকুইটি যোগ করব, আর অ্যাসেট গুলো সব যোগ করব, দেখবেন দুই পাশেই মিলে গেছে। বুঝতে পারছেন? তাহলে কি হবে, টোটাল অ্যাসেটটা এক পাশে দেখলে যে মিলে যাবে। ওই যে আপনি ইকুয়েশন করেছেন না, ইকুয়েশনে দেখাইছেন না, অ্যাসেট সব সময় লায়াবিলিটি আর অনার্স ইকুইটি দেখেন দুইটার পাশে মিলে গেছে না, এর আগে দেখাইছিলেন না, আমরা ম্যাথ করছি না, অ্যাসাইনমেন্টে মনে হয় দিছিলাম মনে হয় এটাতে। জি স্যার, ঠিক আছে। ওকে, তাহলে ওইটারই একটা রিফ্লেকশন আমরা ব্যালেন্স শিটে দেখতে পাবো। বুঝতে পারছেন? এখন দেখেন, প্রিপারেশন অফ ইনকাম স্টেটমেন্ট এন্ড দ্য অনার্স ইকুইটি স্টেটমেন্ট ফ্রম দ্য অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। বাবু, তাহলে আমরা দেখেন, আমরা এখন প্রিপারেশন অফ দ্য ইনকাম স্টেটমেন্ট, আমরা কিভাবে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে পারি, এন্ড দ্য অনার্স ইকুইটি, ইনকাম স্টেটমেন্ট অনার্স ইকুইটি তৈরি করব ফ্রম অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। মানে এখানে একটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দিছে, এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা এখন দুইটা স্টেটমেন্ট করবো, একটা হলো ইনকাম স্টেটমেন্ট আর একটা হলো ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। ব্যালেন্স শিটও করবো, সমস্যা না, ব্যালেন্স শিটও করবো। এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা তিনটা জিনিস করতে পারবো, ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে পারবো, অনার্স ইকুইটি তৈরি করতে পারবো, ব্যালেন্স শিটও তৈরি করতে পারবো। এট ফার্স্টে আমরা যেটা করবো, ইনকাম স্টেটমেন্ট। এই দেখেন এখানে রেড কালার করে দিচ্ছে ইনকাম স্টেটমেন্ট। তাই ইনকাম স্টেটমেন্টে কি কি থাকবে, যাবে আয় যাবে, আর শুধু ব্যয় যাবে, আর কিছু যাবে, অ্যাসেট, লায়াবিলিটি, অনার্স ইকুইটি কি ইনকাম স্টেটমেন্টে যাবে? না স্যার। না, তবে শুধু আয় আর হলো ব্যয়। এই দেখেন রেড কালার করে দিচ্ছে, সার্ভিস রেভিনিউ আয়, এটা যাবে। আর দেখেন স্যালারিজ এক্সপেন্স, এটা যাবে। অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ এক্সপেন্স, এটা যাবে। রেন্ট এক্সপেন্স যাবে, ইন্স্যুরেন্স এক্সপেন্স যাবে, ইন্টারেস্ট এক্সপেন্স যাবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যাবে, সকল এক্সপেন্স যাবে। আর হলো সকল আয় যাবে, মানে আয় তো এখানে একটাই আছে আয়, দেখেন আর বাকিগুলো কিন্তু একটাও না, ড্রয়িং ক্যাপিটাল, পেয়েবল, আর্ন রেভিনিউ, সবগুলো অ্যাসেট এবং লায়াবিলিটি প্লাস অনার্স ইকুইটির ভিতরে পার্ট, মানে আইটেম অ্যাকাউন্ট, এগুলা যাবে না, এখানে ইনকাম স্টেটমেন্টে যাবে না। দেখেন আমার ইনকাম স্টেটমেন্ট আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন রেভিনিউতে আমরা কি দেখাচ্ছি, ফিজ আর্ন 10,600, তাহলে আমার আয় কত হয়েছে 10,600। আর এখন আমরা দেখেন এক্সপেন্স গুলো সব দেখাচ্ছি, স্যালারিজ এক্সপেন্স, অ্যাডভার্টাইজ সাপ্লাই এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এবং সবগুলো এক্সপেন্স আমরা যোগ করলাম, যোগ করে হয়েছিল 7,740। এখন আমি আয় থেকে 10,600 থেকে এই 7,740 টাকা যখন আমি বাদ দেই, তাহলে আমরা যেটা পাবো সেটাই আমার নেট ইনকাম। তার মানে কি, আমার আয়ের চেয়ে ব্যয় কম হয়েছে, দ্যাটস ওয়াই আমি যেটা পেয়েছি সেটা আমার নেট ইনকাম, বিজনেসে ইনকাম হয়েছে। আর যদি আমি নেট ইনকাম হয়েছে, বা এটা আপনি প্রফিটও বলতে পারেন, বিজনেসে প্রফিট হয়েছে কত টাকা, 2,860। আর যদি আয়ের চেয়ে যদি ব্যয়টা বেশি হয়ে যেত, তাহলে আমাদের লস হতো। বুঝতে পারছেন? জি স্যার। এখন আবার দেখেন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেখাচ্ছে, এখানে দুইটা জিনিস রেড কালার আছে, একটা হলো ক্যাপিটাল আর একটা হলো ড্রয়িং। বুঝতে পারছেন? তার মানে কি, এখন আমরা কি করব, ওনার সিকিউরিটি স্টেটমেন্টটা করব। দেখেন ওনার সিকিউরিটি স্টেটমেন্ট অনেক ইজি। মনে করেন, দেখেন মনে করেন মালিক প্রথমে কি, ওপেনিং ক্যাপিটাল ছিল না, এনে 0, তারপরে মালিক ইনভেস্ট করেছে কত, 10,000 টাকা ইনভেস্ট করছে, এটাই ক্যাপিটাল। বুঝতে পারছেন? 10,000 টাকা ইনভেস্ট করলো, 10,000। তারপরে দেখেন এই 10,000 সাথে 2,860 টাকা কই থেকে আসছে, এটা আসছে ইনকাম স্টেটমেন্ট থেকে, যে আমি লাভ করেছিলাম না 2,860 টাকা, এইটাই আমরা করতেছি, যোগ অ্যাড করে ফেলছি। তো 10,000 থেকে 2,860 টাকা যোগ করে আমরা পাচ্ছি হলো 12,860 টাকা, এই 12,860 টাকা। তারপরে এখান থেকে আমরা বাদ দিচ্ছি ড্রয়িংস 500 টাকা, ড্রয়িংস থেকেই পাচ্ছি। এখানে ড্রয়িংসটা কোথা থেকে পাবো, ড্রয়িংসটা পাবো আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে। দেখেন এই যে ড্রয়িংস 500, তো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা পেয়ে যাচ্ছি ড্রয়িংস। বুঝতে পারছেন? তাহলে আমরা ড্রয়িংসটা বাদ দেওয়ার পরেই আমরা পেয়ে যাব আপনার 12,360 টাকা। 360 টাকা। এটা হলো ওনার্স ইকুইটি, এটা হলো বিজনেস
বিজনেসের কাছে মালিকের মানে পাওনা অথবা বিজনেসের দায় কার কাছে? মালিকের। বুঝতে পারছেন? তো সবাই বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আপনাদের কিন্তু রোল কল করা হবে, বুঝতে পারছেন? মানে অ্যাটেন্ডেন্স ডাকা হবে ক্লাস শেষের দিকে, তো সবাই থাকবেন। আচ্ছা স্যার। জি স্যার, আমরা আছি স্যার। ওকে, এখন দেখেন আমরা যেটা করব, এই যে আবার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেখানো হইতেছে, এখান থেকে আমরা যেটা করব এবার করব ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট না, ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিটে কি কি থাকবে? অ্যাসেট থাকবে, লায়াবিলিটিস থাকবে, অনার সিকিউরিটি থাকবে, তাই না? তারপরে এই যে দেখেন রেড কালার করে দিছে অ্যাসেট, এগুলো হলো আপনার অ্যাসেট। আর এই যে গ্রিন কালার করে দিছে, এটা কি আপনার? এটা হলো আপনার লায়াবিলিটিস। বুঝতে পারছেন? এটা কি আপনার? Liabilities, লায়াবিলিটিস। ওকে, আর এই দেখেন এটা 40 টাকা, যদিও এটা ক্রেডিট পাশে, এটা রেড কালার, বিকজ এটা আমরা অ্যাসেট থেকে কমায় দিব। এটাকে কন্ট্রা অ্যাসেট বলে। এটাকে কি বলা হয়? কন্ট্রা অ্যাসেট। বুঝতে পারছেন? দেখাচ্ছি আমি আপনাকে, দেখেন এই যে সকল অ্যাসেট এক পাশে দিয়েছে, সব অ্যাসেট দিকে ক্যাশ এত টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল এত টাকা, অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ, ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স, অফিস ইকুইপমেন্ট। এই যে অফিস ইকুইপমেন্ট 5000 টাকা ছিল না, এখান থেকে 40 টাকা মাইনাস করে হয়েছিল 4960, মানে এটা মাইনাস করে দেখাচ্ছে। দেখানোর ফলে আমার ওই অ্যাসেটটা কমে গেছে, মানে ডেপ্রিসিয়েশনটা আমরা মাইনাস করে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আমরা মাইনাস করে দেখাচ্ছি, মানে লায়াবিলিটিসটা। তারপরে আমরা অ্যাসেটটা কমে এত টাকা যাচ্ছে। তাহলে আমার টোটাল অ্যাসেট কত? 21,910। আর এই পাশে কি দেখানো হইতেছে? লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। যেমন লায়াবিলিটিস কি কি আছে? অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল, আর্নার ফিস, স্যালারিজ পেয়েবল। তাহলে টোটাল লায়াবিলিটিস কত? এত টাকা যোগ করে পেলাম। আর ওনার সিকিউরিটি কোথা থেকে? 12,360 টাকা কোথা থেকে পেয়েছি? যে আমরা অনার ইকুইটি স্টেটমেন্ট করেছিলাম না আমরা? এই দেখেন একটা অনার সিকিউরিটি স্টেটমেন্ট করেছিলাম, এই যে 12,360 টাকা। এই অ্যামাউন্টটা আমরা ওইখানে এখন এটা অ্যাড করে দেব। বুঝতে পারছেন? তাহলে এই লাইব্রেরির সাথে মালিকের দায়টা আমরা, মালিকের নিকট বিজনেসের দায়টা আমরা যোগ করব। এটা হলো এটাও দায়, এটাও দায়। বুঝতে পারছেন? এন্ড দুই রকমের দায়। এটা হলো আপনার মালিক ব্যতীত তৃতীয় পক্ষের নিকট দায়টা, আর এটা মালিকের নিকট দায় বিজনেসের। তাহলে এইটা আর এই দুইটা যোগ করলে আমি একটা বিজনেসের টোটাল অ্যাসেট পেয়ে যাব কত? 21,910। তাহলে আমরা কি মালিকের নিকট দায় আর তৃতীয় পক্ষের নিকট দায়, যদি দুইটা দায়ী যোগ করে ফেলি, তাহলে যেটা সমান হবে সেটা টোটাল অ্যাসেটের যোগফলের সমান হবে। বুঝতে পারছেন? মিলে যাবে দুই পাশে। কনফিউশন আছে কোনো? স্যার স্যার হুম? এটা কি বললেন লাস্টে আরেকবার একটু? এটা হলো এই যে এই লায়াবিলিটি আর অনার সিকিউরিটি যোগ করলে আপনার টোটাল অ্যাসেটের সমান হয়ে যাবে। এই যে এই দুই পাশটা আপনি দেখেন টোটাল অ্যাসেট যোগ করছেন না, হয়েছে 21,910, এবং ও টোটাল আচ্ছা, লায়াবিলিটিস বুঝতে আর অনার সিকিউরিটি যোগ করে হয়েছে সেম অ্যামাউন্টই হবে। মিলে যাবে। না মিললেই বুঝতে হবে কোথাও ভুল হয়েছে বা কোনো কিছু মিস্টেক আছে। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? কোন কনফিউশন থাকলে বলতে পারেন। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তারপরে স্যার একটু হাতে কলমে করতে হবে স্যার। জি 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 করলে জি, আর একটু এটা বেশি। এটা যখন আমরা একটা ম্যাথ পুরো ফুল করাবো তখন এটা আপনারা আরো বেশি বুঝতে পারবেন। জি নেক্সট স্যার, ক্লাসে সেটা করছি। আমরা নেক্সট ক্লাসে এটা করাবো। বুঝতে পারছেন? সো আমাদের কিন্তু শেষ, আমাদের এই চ্যাপ্টারটা এখানেই শেষ। এখন এটা আবার ওই সামারিটা আবার দিচ্ছে, যেটা আমরা একটু একটু আলোচনা করলাম, সেটাই আবার এখানে আবার দিয়েছে। ওকে, এখানে আবার নতুন করে কি দিছে? রিজন ফর অ্যাডজাস্টমেন্ট দিছে একটা, যে প্রিপেড এক্সপেন্স ইনিশিয়ালি রেকর্ডেড অ্যাসেট অ্যাকাউন্টস হ্যাভ বিন ইউজড। বুঝতে পারছেন? এর রিজনটাও দিয়ে দিছে। আর এটা কি আপনার প্রিপেড এক্সপেন্স অ্যাসেট এন্ড এক্সপেন্স রিলেশনশিপ, প্রিপেড অ্যাকাউন্টস ব্যালেন্স বিফোর অ্যাডজাস্টমেন্ট অ্যাসেট ওভারস্টেড, এটা আমরা দেখাইলাম অলরেডি। আর একটা কি প্রিপেড এক্সপেন্স, একটা প্রিপেড এক্সপেন্স ইনিশিয়ালি রেকর্ডেড ইন এক্সপেন্স অ্যাকাউন্ট হ্যাভ নট বিন ইউজড অ্যাসেট আন্ডারস্টেটেড। ওকে, এটা দরকার নেই, আপনি এটা ওকে, আমরা যেটা already আলোচনা করে ফেলছি, আমাদের এই পর্যন্তই। বুঝতে পারছেন? মানে ব্যালেন্স শিট পর্যন্তই, এরপরে আর না অ্যাডজাস্টমেন্ট আর কিছু নেই। বলেন, আপনাদের কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, বা ডিসকাশন থাকলে বা কোনো কনফিউশন নাই। কোনো কনফিউশন নাই, তাহলে আমরা নেক্সট ক্লাসে ম্যাথটা আরেকটা ম্যাথ করব, একটা দেখাবো কিভাবে করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে নাকি? জি স্যার, স্যার আজকে এই পর্যন্ত রাখুন স্যার। এবার অনেক হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা বাকিটা দেখবো। তাহলে আমরা অ্যাটেন্ডেন্স ডাকি নাকি? ওকে স্যার।
আপনাদের তো পেয়ে গেছেন মনে হয়, রুটিন পেয়ে গেছেন মিড টার্মে। পরীক্ষা কবে আপনাদের? না স্যার এখনো দেয়নি আর স্যার 18 তারিখ থেকে পরে হওয়ার দিচ্ছে কথা, আমাদের কিন্তু এখনো রুটিন দেয়নি। ও 18 তারিখ থেকে শুরু হবে। জি স্যার। ওকে। 14-15 তারিখ দিয়ে হয়তো বা দিতে পারে। ওকে, প্লিজ রেসপন্স ইওর আইডি। এটা কি রায়নুজ্জামান কে? রায়ানুজ্জামান আছেন? 181 দিয়ে শুরু, লাস্টে হলো 64। আছে কেউ? নেই। তারপরে মোহাম্মদ সাইফুল রহমান নেই। মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ভুইয়া নেই, অ্যাবসেন্ট। স্যার মেবি এটা আমাদের নাও হতে পারে আর আপনার ডিএ না? জি স্যার ডিএ না না হবে কেন? স্যার জি স্যার দিয়ে আমরা। ঠিকই তো আছে তাহলে। মোহাম্মদ আব্দুল্লাহ মানে মারুফ আহমেদ আছেন? মারুফ আহমেদও নাই। শাকিল আহমেদ? ইয়েস স্যার, আছি স্যার। শাকিল আহমেদ আছেন? জি স্যার। হলো 183 দ্বারা। হ্যাঁ স্যার রেকর্ডিং করলে ভালো হতো স্যার, সরি, বললাম রেকর্ডিংটা অফ করলে স্যার। কেন রেকর্ডিং? প্রেজেন্ট তো রেকর্ড করে লাভ নাই না। প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট কি রেকর্ড করতে হবে?